আসসালামু আলাইকুম আমার স্নেহের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের জীববিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা সুলতানা, লেকচারার, জীববিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান, মোল্লা কলেজ। আমরা গত ক্লাসে প্লাজমা মেমব্রেন নিয়ে পড়েছিলাম, মনে আছে তোমাদের? প্লাজমা মেমব্রেনের ছবিটা নিশ্চয়ই সবাই এঁকেছো। আচ্ছা, প্লাজমা মেমব্রেনের পরে আজকে আমি চলে আসছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যে ক্লাসটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্গাণু সম্পর্কে পড়ব। একটির নাম হচ্ছে নিউক্লিয়াস। আমার তো মনে হয় তোমরা এসএসসি লেভেলেও এই নিউক্লিয়াস সম্পর্কে অবশ্যই পড়ে এসছো, যাকে বলা হয় কোষের প্রাণ, অর্থাৎ কোষের সমস্ত যে গুরুত্বপূর্ণ ক্রিয়া বিক্রিয়া কার্যকলাপ সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে কে? এই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে সেজন্য আমরা আরো কয়েকটা নামে কিন্তু আখ্যায়িত করে থাকি, যেমন একে আমরা বলে থাকি কোষের মস্তিষ্ক, কোষের প্রাণ, প্রাণ কেন্দ্র বা কেন্দ্রিকা। আমরা একটু নামগুলো কিন্তু মনে রাখবো, কারণ অনেক সময় দেখা যাবে যে উদ্দীপকে সরাসরি নিউক্লিয়াস না বলে এই নামগুলো কোনো একটিকে ব্যবহার করা হচ্ছে। তাহলে নিউক্লিয়াস জিনিসটা কি আমরা একটু মনে করি তো। নিউক্লিয়াস জিনিসটা কি একটু যদি আমরা দেখি, একটি উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ। প্রাণী কোষের ঠিক মাঝ বরাবর গোলাকৃতির একটি বিশেষ অঙ্গাণু দেখতে পাচ্ছি আমরা। এই বিশেষ অঙ্গাণুটাই হচ্ছে নিউক্লিয়াস। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরগুলো খুব ছোট ছোট থাকে বলে নিউক্লিয়াসটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী মাঝামাঝি অবস্থান করতে পারে, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু কোষ গহ্বরটা আকারে একটু বড় হয়ে থাকে। সেই কোষ গহ্বরকে জায়গা দিতে গিয়ে নিউক্লিয়াসটা কিন্তু তার সাধারণ নিয়ম অনুযায়ী কোষের মাঝামাঝি থাকতে পারে না, তখন সে কি করে এক পাশে সরে চলে আসে। সুতরাং উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা যে এই যে এক কিনার বরাবর গোলাকার যে বিশেষ অঙ্গাণুটাকে দেখতে পাচ্ছি, এই অঙ্গাণুটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সংজ্ঞা আমরা কিভাবে বলতে পারি? যে উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষের ক্ষেত্রেই কোষের মাঝ বরাবর অথবা কোষের কিনার বরাবর যে বিশেষ ধরনের গোলাকার অঙ্গাণুটি দেখা যায়, যা কোষের যাবতীয় গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে, তাকেই বলা হয় নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস শব্দটা, এটি সাধারণত ল্যাটিন নাক্স শব্দ থেকে এসেছে। NUX, নাক্স। নাক্স মানে হচ্ছে নাট বা বাদাম। এই নাক্স শব্দ থেকে কিন্তু নিউক্লিয়াসের নামকরণ করা হয়েছে। 1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম অর্কিড পাতার কোষে এই নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন। এবার আমরা চলে আসি একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন কেমন হয় সেটি দেখতে। আদর্শ নিউক্লিয়াসের ক্ষেত্রে সাধারণত আমরা বলে থাকি যে এর চারটি অংশ থাকে। কি কি চারটি অংশ? একটি হচ্ছে সমস্ত নিউক্লিয়াসকে আবৃতকারী একটি আবরণ থাকবে। এই আবরণটির নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেনও বলতে পারো তুমি। এরপরে থাকবে এই নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা আবদ্ধ অবস্থায় এক ধরনের বিশেষ তরল উপাদান, এর নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয়াসের ভেতরে অবস্থানকারী আরেকটি ছোট্ট গোলাকার অংশ, যার কাজ হচ্ছে নিউক্লিয়াসকে নিয়ন্ত্রণ করা, তাকে বলছি আমরা নিউক্লিওলাস। আর এই নিউক্লিয়াসের ভেতরে সরু সুতার মতো এক ধরনের বিশেষ গঠন দেখা যায়, যাদের কাজ হচ্ছে বংশগতীয় উপাদানকে বংশ পরম্পরায় বহন করে নিয়ে যাওয়া। সেই উপাদানটির নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। চলো এই উপাদানগুলোকে আমরা এবার একটু ছবির মাধ্যমে দেখে আসি, তাহলে আশা করি তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়েছে। নিউক্লিয়াস কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। আমরা বলেছি এটা দেখতে কেমন হচ্ছে? গোলাকার। এই নিউক্লিয়াসকে আবৃতকারী যে আবরণটি আমরা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ। এখানে একটু আমাদের জানতে হবে একটা জিনিস, একটু খেয়াল করো। নিউক্লিয়ার এনভেলাপ হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। আবার এই যে দুটো স্তর, তারা নিজেরাও কিন্তু আবার দুটো লেয়ারে বিভক্ত থাকে। আর এই যে মাঝখানের ফাঁকা যে জায়গাটা, এটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস।
এই নিউক্লিয়ার এনভেলাপের মধ্যে আমরা কিন্তু কিছু ছোট ছোট বাইরের দিকে যে আবরণটা আছে তার মধ্যে আমরা কিছু ছোট ছোট ছিদ্রপথ দেখতে পাই। এই ছিদ্রপথটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। কি বলা হচ্ছে? নিউক্লিয়ার রন্ধ্র। আরেকটু খেয়াল করো, এই যে নিউক্লিয়ার রন্ধ্র এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমি তোমাদেরকে একটু মাইক্রোস্কোপের নিচে নিয়ে আরেকটু বিবর্ধিত করে দেখাই, তখন আমরা এই ছবিটা দেখতে পাবো। দেখো, এই যে নিউক্লিয়ার রন্ধ্রটা দেখতে পাচ্ছি, এই যে নিউক্লিয়ার এনভেলাপ দুটো লেয়ারে থাকবে, তারা নিজেরা আবার দ্বিস্তর বিশিষ্ট, আর মাঝখানের জায়গাটাকে আমরা বলছি পেরিনিউক্লিয়ার স্পেস। এবার এই রন্ধ্রটাকে যদি আমরা একটু বড় করে দেখি, সেখানে আমরা এইরকম একটা গঠন দেখতে পাই। কি দেখতে পাচ্ছি? এখানে এই রন্ধ্রটাকে নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিনের অণু থাকে, যাতে রন্ধ্র দিয়ে যে কোনো উপাদান ভেতরে চলে যেতে না পারে, বা যে কোনো উপাদান যেন ভেতর থেকে বাইরে চলে আসতে না পারে। সেজন্য কি করে, এখানে একটা সিস্টেমের মতো তৈরি করা থাকে। এই সিস্টেমটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্রোটিন। এই ছোট ছোট প্রোটিনগুলোকে আমরা বলে থাকি প্রোটিন গ্র্যানিউল। প্রোটিন গ্র্যানিউল। গ্র্যানিউল কয়টা করে থাকবে? 8টা করে থাকবে। খেয়াল করো, ছবি আঁকার সময় কিন্তু এটা ভুল করলে চলবে না, 8টা করে দিতে হবে। এই যে এখানে আমরা 8টি প্রোটিন গ্র্যানিউল দেখতে পাচ্ছি। এই প্রোটিন গ্র্যানিউলগুলো দুই পাশেই থাকবে, 8টি করে প্রোটিন গ্র্যানিউল। আর ঠিক মাঝখানটায় দেখো একটি বৃহৎ আকারের প্রোটিন থাকে, একটি বৃহৎ আকারের প্রোটিন। এই প্রোটিনটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টার। এই বিশেষ বৃহৎ আকারের প্রোটিনটার নাম কি? ট্রান্সপোর্টার। আর এই ট্রান্সপোর্টারটা কিন্তু ঝুলে থাকে। কিভাবে জানো? এই ট্রান্সপোর্টারকে এই যে দুই পাশ থেকে এই যে নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে লেগে থাকা এক ধরনের বিশেষ প্রোটিন, যার নাম হচ্ছে অ্যাঙ্কর প্রোটিন। এই অ্যাঙ্কর প্রোটিনটা কি করে? ট্রান্সপোর্টারকে ধরে রাখে দুই পাশ থেকে। অ্যাঙ্কর শব্দের অর্থ নিশ্চয়ই আমরা সবাই জানি, নোঙর। অর্থাৎ জাহাজ যখন তীরে এসে ভিড়ে, তখন তারা কি করে? আটকে থাকার জন্য নোঙর ফেলে বা অ্যাঙ্কর। সেই অ্যাঙ্কর প্রোটিনের মাধ্যমে কিন্তু এই ট্রান্সপোর্টারটা এখানে আটকে থাকবে। তাহলে আমরা কি কি পেলাম এই পর্যন্ত? আমরা পেলাম হচ্ছে প্রোটিন গ্র্যানিউল, আমরা পেলাম অ্যাঙ্কর প্রোটিন, আরেকটা পেলাম ট্রান্সপোর্টার। জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অ্যাঙ্কর প্রোটিন কি অথবা ট্রান্সপোর্টার কি। আচ্ছা, এবার আমরা যদি দেখি এই যে গ্র্যানিউলগুলো যে যুক্ত আছে, এরা আবার কি করে জানো? স্পোকের মাধ্যমে যুক্ত থাকে। আমরা সাইকেল বা রিক্সার চাকায় দেখেছি না, স্পোক থাকে, ঠিক সেরকম স্পোকের মাধ্যমে এই প্রোটিন গ্র্যানিউলগুলো যুক্ত থাকে একটি আরেকটির সাথে। এছাড়াও কি থাকে? একটা ফাইবারের এই যে খাঁচার মতো গঠন তৈরি করে তারা এই প্রোটিন গ্র্যানিউলটাকে ঝুলিয়ে রাখে এই রন্ধ্র বরাবর, তখন এটাকে বলা হয় ফাইবার খাঁচা। আশা করি প্রোটিন গ্র্যানিউল সমৃদ্ধ এই যে বিশেষ অংশটি, যেটি হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রে অবস্থান করে, সেটি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবার আগের ছবিটায় ফিরে যাই, আমরা এতক্ষণ দেখছিলাম নিউক্লিয়ার এনভেলাপ এবং তার নিউক্লিয়ার রন্ধ্রের গঠন সম্পর্কে। এবার একটু চলে আসি ভেতরের দিকে। এই যে দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে নিউক্লিওলাস। আমরা নিউক্লিয়াসকে বলেছিলাম কোষের প্রাণ, আর নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের প্রাণ, অর্থাৎ নিউক্লিয়াসের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে এই নিউক্লিওলাস। নিউক্লিওলাসকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সরু সুতার ন্যায় এক ধরনের গঠন দেখা যাচ্ছে। এগুলো বংশগতীয় বৈশিষ্ট্যকে ধারণ করে, অর্থাৎ এদের নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। তবে মাইটোসিস কোষ বিভাজনরত অবস্থায় এই ক্রোমাটিন তন্তুগুলা কিন্তু কিছুটা মোটা এবং খাটো হয়ে যায়, তখন কিন্তু এদের নাম আর ক্রোমাটিন তন্তু থাকে না, তখন এদের নাম হয়ে যায় ক্রোমোজোম। ক্রোমোজোম শব্দটা নিশ্চয়ই আমরা সবাই শুনেছি। আচ্ছা, এখন এই যে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এদেরকে তো সজীব রাখতে হবে, তাই না? সেই সজীব রাখার জন্য এক ধরনের তরল এই নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। এই তরলটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর আরো একটা নাম আছে ক্যারিওলিম্ফ। অনেক সময় জ্ঞানমূলক আসতে পারে, ক্যারিওলিম্ফ কি? তাহলে আমরা নিউক্লিয়াসের গঠনটা সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এখানে কিন্তু আমাদের এই যে ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম, এটাকেও কিন্তু আমাদের একটু আলাদা করে পড়তে হবে, এবং সেটাও কিন্তু একটা আলাদা বড় প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে চলো এবার আমরা চলে যাই হচ্ছে সেই ক্রোমোজোমের যে বর্ণনা সেটাকে।
আচ্ছা, ক্রোমোজোম তাহলে জিনিসটা কি? আমরা যে একটু আগে দেখলাম নিউক্লিয়াসের ভেতরে সরু সুতার মতো গঠন, যেটি মাইটোসিস কোষ বিভাজন রত অবস্থায় মোটা এবং খাটো হয়ে গেলে যখন তাকে আমরা মাইক্রোস্কোপে স্পষ্টভাবে দেখতে পাই তখনই তাকে আমরা বলে থাকি ক্রোমোজোম। আর এরা কি বহন করে আমরা বলেছি? এরা হচ্ছে বংশগতীয় উপাদানকে বহন করে। তাহলে চলো একটু সংজ্ঞাটা দেখি। কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত, অনুলিপন ক্ষমতা সম্পন্ন এবং রং ধারণকারী, অর্থাৎ এরা কি করে জানো, ফুলজিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ আছে যেটা দিলে সাথে সাথে কোষের মধ্যে দিলেই ওরা সাথে সাথে কি করে, শুধুমাত্র ক্রোমোজোম সেই ফুলজিন রংটাকে নিজের মধ্যে ধারণ করে সে রঙিন হয়ে যায়। তখন তুমি খুব সহজেই কিন্তু মাইক্রোস্কোপের নিচে তাকে দেখতে পাবে। আচ্ছা, এবং নিউক্লিয় প্রোটিন, অর্থাৎ বুঝতেই পারছি এই ক্রোমোজোমের প্রধান উপাদান কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকৃতির বিশেষ ক্ষুদ্রাঙ্গ যেটি বংশগতীয় উপাদান মিউটেশন প্রকরণ, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে কিন্তু মাঝে মাঝে পরিবর্তন চলে আসতে পারে। সেজন্য আমরা কিন্তু যে বিভিন্ন ধরনের জেনেটিক রোগ দেখতে পাই, যেটা কেন হয়? এই ক্রোমোজোমে যদি কখনো পরিবর্তন আসে, মিউটেশন কথার মানে হচ্ছে পরিবর্তন আসলে সেরকম জেনেটিক্যাল কিছু ঘটনা আমরা কিন্তু দেখতে পাই। এইসব ইত্যাদি কাজে ভূমিকা পালন করে তাকে আমরা বলছি ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের একটা ছবি দেখে আমরা ক্রোমোজোমের গঠনটাকে চলো একটু আলোচনা করি। প্রথমে আমরা আসবো ক্রোমোজোমের ভৌত গঠন, অর্থাৎ ভৌত ভাবে ক্রোমোজোম কি কি অংশ নিয়ে গঠিত। সবার প্রথমে যদি আমি তোমাদের একটু বলি, এই যে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমে এই যে সূত্রাকৃতি তোমরা কিছু গঠন দেখতে পাচ্ছ, এই গঠনগুলোকে, এই যে ভেতরের দিকে আমরা সূত্রাকৃতির বিশেষ গঠন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন। কি বলা হচ্ছে? ক্রোমাটিন। এই ক্রোমাটিন আবার দুই রকমের হয়, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন কোনটা জানো? যখন এই ক্রোমাটিনগুলো অধিক কুণ্ডলিত অবস্থায় থাকে, অনেক পেঁচিয়ে পেঁচিয়ে থাকে এবং নিষ্ক্রিয় ডিএনএ বহন করে, তখন তাকে আমরা বলি হেটেরোক্রোমাটিন। আর ইউক্রোমাটিন হচ্ছে যখন এদের এই যে প্যাচটা এটা কম থাকে, অর্থাৎ কম কুণ্ডলিত অবস্থায় থাকে এবং সক্রিয় ডিএনএ বহন করে, তখন তাকে আমরা বলি ইউক্রোমাটিন। তাহলে এই যে সুতাকৃতির যে গঠনটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ক্রোমাটিন। আর ক্রোমাটিন কয় প্রকার? হ্যাঁ, দুই প্রকার, হেটেরোক্রোমাটিন এবং ইউক্রোমাটিন। এবার আসি এই ক্রোমাটিন সমৃদ্ধ এই যে বাহুর মতো আমরা কিছু গঠন দেখতে পাচ্ছি লম্বা সুতার মতো, এটাকে বলা হয় ক্রোমাটিড। এটাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড। সাধারণত একটি ক্রোমোজোমে বিভাজনের আগ মুহূর্ত পর্যন্ত দুইটা করে ক্রোমাটিড থাকে, একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। আর বিভাজনরত অবস্থায় কিন্তু তার ক্রোমাটিডের সংখ্যা হয়ে যায় 4টি। আমরা এখানে যে গঠনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিভাজনরত অবস্থা। আচ্ছা, তাহলে ক্রোমাটিড গেল। এরপরে চলে আসি এই ক্রোমাটিডের মধ্যেই আমরা হঠাৎ করে দেখবো একটা জায়গা একটু কুঁচকানো, চেপে গেছে। এই জায়গাটাকে বলা হচ্ছে মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে কি? কুঁচকানো যায়। এই কুঞ্চনটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। বাংলায় বলছি আমরা মুখ্য কুঞ্চন, আর এটাকে এমনিতে ইংলিশে আমরা বলছি সেন্ট্রোমিয়ার। এই ক্রোমাটিড আর সেন্ট্রোমিয়ারই কিন্তু ক্রোমোজোমের গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এই সেন্ট্রোমিয়ারের গায়ের উপরে এক ধরনের বিশেষ গঠন দেখা যায়, এর নাম হচ্ছে কাইনেটোকোর। শব্দটা একটু খেয়াল করো, কাইনেটোকোর। এটা কোথায় দেখতে পাবো? মুখ্য কুঞ্চনের গায়ের উপরে দেখতে পাবো। আচ্ছা, এবার মুখ্য কুঞ্চন ছাড়াও এই ক্রোমোজোমের গায়ের উপরে আমরা অনেক সময় আরো একটি কুঞ্চিত জায়গা দেখতে পাই মুখ্য কুঞ্চন ছাড়া। সেটা এদিকেও হতে পারতো, আবার এদিকে আমি ছবির মধ্যে নিচের দিকে দেখাচ্ছি। এই যে মুখ্য কুঞ্চন ছাড়া যে আরেকটি কুঁচকানো জায়গা, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। এটাকে কি বলা হয়? গৌণ কুঞ্চন। আচ্ছা, এখন এই গৌণ কুঞ্চনের একদম প্রান্তের, অর্থাৎ উভয় প্রান্তের যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে অঞ্চল ক্রোমোজোমের, সেই অঞ্চলটাকে বলা হয় টেলোমিয়ার। কি বলা হচ্ছে? টেলোমিয়ার। অর্থাৎ প্রতিটি ক্রোমোজোমের প্রান্তীয় যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল তার নাম হচ্ছে টেলোমিয়ার। এই টেলোমিয়ার থেকে এক ধরনের বিশেষ এনজাইম খরিত হয় যার নাম হচ্ছে টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইম কিন্তু মানুষের জরা যে ব্যাধিটা আছে, যে রোগটা আছে, সেটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি নিউক্লিওলাসের গায়ে ক্রোমাটিনের কিছু অংশ অনেক সময় লেগে থাকে। অর্থাৎ যে ক্রোমাটিন নিউক্লিওলাসকে ধারণ করে সেই যে অংশটা, বিশেষ অংশটা, এই বিশেষ অংশটাকে বলা হয় স্যাটেলাইট। সংক্ষেপে এটাকে আমরা স্যাট বলে থাকি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এ, ক্যাপিটাল টি, স্যাট।
অনেক সময় জ্ঞানমূলক আসতে পারে স্যাট কি বা স্যাটেলাইট কি। তাহলে তখন আমরা কি বলবো? আমরা বলবো ক্রোমাটিনের যে বিশেষ অংশ নিউক্লিওলাসের গায়ে লেগে থাকে সেই বিশেষ অংশটিকে বলা হয় স্যাটেলাইট বা স্যাট। তাহলে ক্রোমোজোমের যে বিভিন্ন ভৌত গঠনের যে বিভিন্ন অংশগুলো সেই নামগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাই। আচ্ছা, এবার আমরা একটু চলে যাই এই ভৌত গঠনগুলোই যেখানে আমি একটু ছক আকারে লিখে দিয়েছি। এভাবে তোমরাও চেষ্টা করবে খাতায় একটু ছক আকারে লিখে লিখে মুখস্থ করতে, তাহলে কিন্তু খুব সহজেই জিনিসটা তোমরা মেমোরাইজ করতে পারবে। আর ছবিটা তো অবশ্যই আঁকতে হবে, বায়োলজিতে ছবি আঁকার কিন্তু কোনো বিকল্প নেই। ছবিটা আঁকলেই কিন্তু তোমার 60 থেকে 70% পড়া ছবি আঁকতে আঁকতে কিন্তু মুখস্থ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা চলে আসি ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজটাকে আমরা অলরেডি সংজ্ঞা বা গঠনে পড়তে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো কথা বলেই ফেলেছি। প্রধান কাজ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক, অর্থাৎ বংশ পরম্পরায় সে কিন্তু জীবের বিভিন্ন বৈশিষ্ট্যকে ধারণ করে, সে ডিএনএ কে ধারণ করে, এবং ক্রোমোজোম কিন্তু কোষ বিভাজনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এবং এই ক্রোমোজোমের মধ্যে যে জিন থাকে সেই জিনকে কিন্তু বলা হয় জীবনের ব্লুপ্রিন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে জীবনের ব্লুপ্রিন্ট বলা হয় কাকে, সেটা হবে অ্যান্সার হবে জিন, অর্থাৎ ক্রোমোজোমে অবস্থিত জিন। আচ্ছা, এবার আমরা চলো এই যে নিউক্লিয়াস পড়লাম, ক্রোমোজোম পড়লাম, সেখান থেকে একটা সৃজনশীল প্র্যাকটিস করে ফেলি। উদ্দীপকে দেখা যাচ্ছে দুটো অঙ্গাণু নিয়ে বলা হচ্ছে। অঙ্গাণু একে বলা হচ্ছে কোষের সমস্ত কার্যাবলীর নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। ওকে, তাহলে কোষের সমস্ত কার্যাবলীর নিয়ন্ত্রক কে? নিউক্লিয়াস। তারপরে চলে আসি অঙ্গাণু 2 এ, নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত সূত্রাকার বস্তু যা বংশগতির বৈশিষ্ট্যকে ধারণ করে, অর্থাৎ এটাকে ক্রোমোজোম। ওকে, এবার চলে আসি প্যালিকল কি। প্যালিকল কি? প্যালিকল হচ্ছে ক্রোমোজোমের বাইরে একটা বিশেষ আবরণ যার কাজ হচ্ছে ক্রোমোজোমের ভেতরকার সমস্ত উপাদানকে ধারণ করে। আর এই প্যালিকলের কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ আধুনিক সময়ে কিন্তু বিজ্ঞানীরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে প্যালিকলের কোনো উপস্থিতি কিন্তু ওনারা পাননি। আচ্ছা, এরপরে আসি নিউক্লিয়ার এনভেলপ কি। নিউক্লিওলাসকে ঘিরে রাখা যে পর্দাটি। উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণু 1 এর গঠন ও কাজ, অর্থাৎ নিউক্লিয়াসের গঠন ও কাজ। অঙ্গাণু 2 এর ভৌত গঠন বেশ বৈচিত্র্যময়। আমরা তো দেখলামই ভৌত গঠনে অনেক কিছু আমরা দেখেছি, সেই ভৌত গঠনটাই আমরা এই ঘতে আলোচনা করব। অবশ্যই গ এবং ঘরে কিন্তু আমাদের ছবিটা আঁকতে হবে। আর পরীক্ষার খাতায় মনে রাখবে সবসময় তোমরা যখন প্র্যাকটিস করবে ছবিটাকে খুব সুন্দর করে আঁকবে, ছবির সমস্ত লেবেলিং করবে ডান পাশে, এবং ছবির চারপাশে কি করবে জানো? ছবির চারপাশে অবশ্যই পেন্সিল দিয়ে একটা বক্স করে দেবে। ঠিক এভাবে ডান পাশে লেবেলিং এবং চারপাশে বক্স করে দিবে, যাতে তোমার অ্যান্সারের মাঝে এই ছবিটাকে বেশ স্পষ্ট বা প্রমিনেন্ট দেখায়। স্নেহের শিক্ষার্থীরা, আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। এখন কাজ হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করা, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলবো, সময়ের কাজ অবশ্যই সময়ে করতে চেষ্টা করবে, ফেলে রাখবে না। আমরা অল্প অল্প করে ক্লাস নিচ্ছি, এই ক্লাসটুকুই সুন্দর করে তুমি বাসায় পড়ে রেডি করে রেখে দিবে। আর একটা খাতা কিন্তু তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।